Hey, welcome back again. আজকে আমরা চলেছি ক্লাস 10 এর কোষে দেখি 1.1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক নিয়ে। আগের ভিডিওতে আমরা 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কগুলো সমাধান করতে শুরু করব। যখন করতে শুরু করব তখন ভূমিকম্প হবে। এই অঙ্কগুলো নিয়ে আজকে ভূমিকম্প ঘটাবো, ঠিক আছে? তাহলে চলো 6 দাগের অঙ্কটা আগে করব। তার আগে তোমরা আগের ভিডিও দেখবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তাতে ক্লিক করে তুমি আগের ভিডিও দেখবে। তাহলে আজকে আমরা শুরু করব 6 দাগের অঙ্কগুলো। দেখো 6 দাগের অঙ্ক হেডিং এ কি বলেছে, যে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। যে কটা অঙ্ক দেওয়া আছে সব কটা পড়ব, আস্তে আস্তে ভেঙে ভেঙে সমাধান করব। সমাধান করব যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রকাশ করে দিলেই শুধু হয়ে যাবে। শুধু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা গঠন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে শুধু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হবে। 6 দাগের একটা বলেছে যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ব্যাস এতটুকুই বলে দিয়েছে। এই অঙ্কটা তোমাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে চলো ভূমিকম্প ঘটাই, ভূমিকম্প। তাহলে দেখো অঙ্কটা কিরকম ভাবে হচ্ছে। তোমাকে বলেছে কি, যে একটা আয়তাকার ক্ষেত্র আছে। কি আছে? আয়তাকার ক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কোনটা বস? এইটা প্রস্থ, এইটা প্রস্থ। দৈর্ঘ্য কোনটা? এইটা দৈর্ঘ্য। এটা কি দৈর্ঘ্য? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। দৈর্ঘ্য প্রস্থ। তোমাদের প্রশ্নই বলেছিল যে এই দৈর্ঘ্যটা যে হবে প্রস্থ থেকে, মানে প্রস্থ অপেক্ষা বা থেকে একই জিনিস। এই প্রস্থ থেকে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি হবে। কত মিটার বেশি? 3 মিটার বেশি। এই প্রস্থটাই আমরা জানি না। তাহলে যেটা জানি না সেটা আমরা ধরে নিই। তাহলে সেটা আমরা কি করব? ধরে নেব। তাহলে ধরে নিই। দেখো ধরি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থটা তো আমি জানি না। প্রস্থটাকে আমাকে ধরে নিতে হবে বস। হ্যাঁ, প্রস্থটা আমরা ধরে নিতে হবে। কত ধরবো? x মিটার। এই ধরে নিলাম। প্রস্থটা তাহলে কত ধরলাম? প্রস্থটা ধরলাম x। কত ধরলাম? x ধরলাম। আচ্ছা বস, ঠিক আছে। এইবারে স্যার আমরা কি করব? বলেছে যে এই দৈর্ঘ্যটা এই প্রস্থ অপেক্ষা বেশি। তোমাকে একজন বললো যে তোর কাছে 4 টাকা রয়েছে, কিন্তু এনে 3 টাকা নেই, আমার কাছ থেকে 3 টাকা নেই। তাহলে তোর কাছে 4 টাকা ছিল, আরো 3 টাকা কি বেশি হলো। তাহলে বেশি মানে কি? যোগ 4 আর 3 এখন কত হলো? 7 হলো। তাহলে এইরকম দৈর্ঘ্য, এই প্রস্থটা যেটা দেওয়া রয়েছে, প্রস্থটা কি? প্রস্থটা হচ্ছে x। তাহলে প্রস্থ থেকে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি বলেছে। কত মিটার? 3 মিটার। তাহলে আমি 3 মিটার বেশি মানে কি স্যার এরকম লিখবো। তাহলে x প্লাস 3। দৈর্ঘ্যটা কত হলো? x প্লাস 3। প্রস্থটা কত হলো? x। এইবার দেখো তোমাদের প্রশ্নই বলে দিয়েছিল। কি বলেছে? বলেছে যে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে। এই হচ্ছে কর্ণ বা কোণ। এখান থেকে এটাও কোণ, এইখান থেকে এটাও কোণ। তাহলে কোণের দৈর্ঘ্য বলো তো, কোণের দৈর্ঘ্য কত বলেছে? বলেছে 15 মিটার। কত বলেছে? 15 মিটার। 15 মিটার, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আর কোণের দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলেই দিয়েছে। তো এখানটায় আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হলো স্যার? দৈর্ঘ্য সোনা এইদিকে বস। দেখো x প্লাস 3 মিটার, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইটা। আচ্ছা এইবারে তোমাকে লিখতে হবে যে শর্তানুসারে। তার মানে অঙ্কটাকে তো শেষ করতে হবে। তাহলে চলো শেষ করা যাক শর্তানুসারে। আচ্ছা আমি না সমান চিহ্নের এই দিকে আমি একটা সমান চিহ্ন দিলাম। আমার ইচ্ছা হয়েছে আমি সমান চিহ্নের এইদিকে 15টা লিখবো।
স্যার আপনার ইচ্ছা? হ্যাঁ আমার ইচ্ছা। আমার কেন, তোমাদেরও ইচ্ছা। তোমাদের ইচ্ছা যে 15টা এখানে লিখবো, আমি লিখলাম। এবার দেখো 15টা কি, 15টা হলো এই যে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। 15টা কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে যদি এইখানে যদি কর্ণের দৈর্ঘ্য লিখি, সমান চিহ্নের ডান দিকে যেটা লেখা হয়, কোনো জিনিসের একটা পরিমাপ লেখা, সমান চিহ্নের ডান দিকে যেটা লেখা হয়, তাহলে স্যার সমান চিহ্নের বাঁ দিকে তার সূত্র লেখা হয়। তাহলে সমান চিহ্নের ডান দিকে আমি 15 লিখেছি, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে সমান চিহ্নের বাঁ দিকে আমি সিম্পলি ভাবে ওই যে দৈর্ঘ্যের, এই যে কর্ণের দৈর্ঘ্যের, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের যে ফর্মুলা বা সূত্র, সেই সোনাটাকে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে বলো আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বলবে স্যার কেন, আপনি লিখে দিন, আমরা তো ভুলে গেছি বা আমাদের মনে আছে, তাও আমি লিখে দেবো। তাহলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি বস? কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে রুট আন্ডার দৈর্ঘ্য যেটা থাকবে, দৈর্ঘ্য যেটা থাকবে তার স্কোয়ার করতে হবে, তার সাথে প্রস্থর স্কোয়ারকে যোগ করে দিতে হবে। হ্যাঁ, যোগ করে দিতে হবে প্রস্থ স্কয়ার। তাহলে রুট আন্ডার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার করে দাও। তাহলে এখানে লিখবো রুট আন্ডার, এখানে দৈর্ঘ্য কত আছে বস? x প্লাস 3। তাহলে আমি দৈর্ঘ্যটা লিখবো x প্লাস 3। যেহেতু দৈর্ঘ্যের মাথায় স্কয়ার আছে, তাহলে আমি স্কয়ার দেবো। এইবারে দেখো প্লাস আছে, প্লাস আছে, ওই জন্য আমি প্লাস দিলাম। ঠিক আছে, প্রস্থ কত আছে? স্যার প্রস্থ হচ্ছে x, তাহলে আমি লিখব x, তার মাথায় যেহেতু স্কয়ার ছিল তাহলে আমি স্কয়ার দেব। হয়ে গেল দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য। তাহলে এইটাকে এবারে কি করতে হবে? সমাধান করতে হবে। এক চল বিশিষ্ট দ্বিঘার, এখানে তো একটাই চল আছে, আমরা দেখতেই পাচ্ছি, শুধু x আছে। শুধু দ্বিঘার সমীকরণের প্রকার, মানে দ্বিঘার সমীকরণের আকারে গঠন করে দিলেই অঙ্ক শেষ। আমাকে এখানে x এর বীজ বার করতে বলেনি, তাহলে আমাকে এইটাকে সমাধান করতে হবে। চলো স্যার সমাধান করি। দেখো প্রথম হচ্ছে আমাদের কি কাজ? প্রথমে কাজ হচ্ছে এই যে রুটটা সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে রুট যখন স্যার সমান চিহ্নের ডান দিকে চলে যায়, তখন কিন্তু এই রুটটা চলে যাবে। এই রুটটা চলে যাবে মানে সমান চিহ্নের ডান দিকে চলে গেলে, বা ডান দিক বা বাঁ দিক, যেখান থেকে যেখানে ওকে পাবে। সোনা তোমার এখানে থাকার কোনো দরকার নেই, সোনা তুমি এদিকে এসো। তাহলে তুমি বি এর মাথায়, এই যে বিটা আছে, এই বি এর মাথায় তুমি ছোট্ট করে 2 হয়ে যাও। হ্যাঁ, ছোট্ট করে 2 হয়ে যায়। তাহলে রুট যখন সমান চিহ্নের ডান দিক বা বাঁ দিক স্থানান্তরিত হয়, আমরা জানি সেটা স্কয়ার হয়ে যায়। তাহলে আমি এই রুটটাকে এদিকে করে দেবো, 15 মাথায় স্কয়ার হয়ে যাবে। তাহলে রুট চলে গেছে, এখানে কি পড়ে রয়েছে? x প্লাস 3 হোল স্কয়ার প্লাস এখানে x স্কয়ার ছিল। এবার দেখো 15 যেটা রয়েছে এর মাথায় রুটটা এদিকে চলে যাবে, স্কয়ার হয়ে যাবে। চলো ঠিকই আছে। আচ্ছা স্যার এইবারে কি করব? দেখো এখানে x প্লাস 3 যেটা আছে, স্যার এটাকে তো চেনা চেনা মনে হচ্ছে। আমরা যদি এইটাকে a আর এইটাকে b ধরি, তাহলে স্যার কিসের একটা সূত্রের মধ্যে পড়ছে না? হ্যাঁ সোনা, তুমি সূত্রের মধ্যেই পড়ছো। কি সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র স্যার বলে ফেলো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলে ফেলো স্যার। বললো কেন স্যার? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাই হচ্ছে সূত্র। তাহলে এই আকারে এইটাকে সাজাবো। তাহলে চলো সাজিয়ে ফেলি। দেখো এটা a, তার মানে আমি দেবো a এর মাথায় স্কয়ার প্লাস 2ab, তার মানে 2, এইটা 2, এদের a কোনটা? x, তাহলে গুণ আকারে ছিল ওই জন্য লিখবো 2x ইনটু 3টা হচ্ছে b, তাহলে আমি লিখবো b, তাহলে 2ab প্লাস b স্কয়ার। b কোনটা? 3, তাহলে আমি লিখবো 3, তার মাথায় স্কয়ার। এই হয়ে গেল সূত্র আকারে ভাঙা। এইবারে দেখো এখানে কত ছিল স্যার? এখানে কত ছিল? এই দেখো প্লাস প্লাস দেবো। এই যে এইটাকে ভেঙেছি, এইটাকে ভেঙেছি কিন্তু, হ্যাঁ এইটাকে ভেঙেছি। তাহলে এইটাকে ভেঙে এইটা পেয়েছি, এটা প্লাস রয়েছে প্লাস দিয়েছি।
এক্স স্কোয়ার আছে, আমি ওখানে লিখে দিলাম এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার ব্র্যাকেট দাও। এবার দেখো এই যে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে কত? 15কে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত? 225। এটা আমরা জানি, ঠিক আছে, আমরা চুষনি খাই না, আমরা জানি এটা, ঠিক আছে। এইবারে দেখো, এবারে ব্র্যাকেট গুলো তুলতে হবে। দেখো স্কোয়ারটা এক্স এর মাথায় আছে, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, প্লাস প্লাস 2x আর 3 গুণ আকারে ছিল, তাহলে 2 3 হয়ে গেল 6। x এরটা গুণ আকারে আছে, x টা গুণ আকারে বসে গেল। প্লাস 3 স্কোয়ার মানে কত স্যার? 9, তাহলে বসিয়ে দাও 9। প্লাস x স্কোয়ার রয়েছে, x স্কোয়ার বসিয়ে দাও, ব্র্যাকেট উঠে গেল, ইজিক্যাল টু 225 স্যার হয়ে গেল। তাহলে এইবারে কি করতে হবে? দেখো সমাধান করতে হবে তো। এবার দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে দুটো এক্স স্কোয়ার যোগ হচ্ছে, তাহলে দুটো এক্স স্কোয়ার যোগ হলে কত হবে স্যার? 2x স্কোয়ার হয়ে গেল। প্লাস, তাহলে আমি দেবো প্লাস, ঠিক আছে। এইবারে দেখো এখানে দেখো 6x রয়েছে, আমি 6x বসাবো। প্লাস 9 আছে, আমি 9 বসাবো। এইবারে দেখো সোনা, তুমি তো এখানে থাকবে না সোনা, কারণ এখানটায় তো 0 বসবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানটা আমাকে তো 0 বসাতে হবে সোনা, তাহলে তুমি এখানে থাকবে না, তোমাকে এইদিকে আসতে হবে। তাহলে এইদিকে আসলে তুমি প্লাস আছো, এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলে? 225 প্লাস 225 এইদিকে চলে এলো, মাইনাস 225 হয়ে গেল, ইকুয়াল টু কিছু নেই মানে 0। দেখো এইবারে দেখো 2x স্কয়ার যেরকম আছে থাকবে, 2x স্কয়ার থাকলো, প্লাস 6x যেরকম আছে থাকবে, প্লাস 6x যেরকম আছে থাকলো। 225 থেকে কত বিয়োগ হবে? 9 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে? 216। তাহলে কত হবে? 216। তাহলে কত হবে? 216 ইকুয়াল টু 0। এইবার দেখো যেরকম কমন নিতে হয় আমরা কমন নিয়ে নেবো, তার মানে এই সব কটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এই সব কটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে 2 কমন নিচ্ছি, এখান থেকে 2 কমন নিয়ে নিছি, তাহলে ভেতরে কি পড়ে রয়েছে? x স্কয়ার। দেখো 2x স্কয়ারের সাথে গুণ হলে সেই 2x স্কয়ার হচ্ছে, হ্যাঁ, প্লাস প্লাস দিয়ে দাও, এখান থেকে 2 নিয়ে নিয়েছি, তার মানে ভেতরে পড়ে থাকবে 3x। দেখো 2 3 এ 6 গুণ করলে 2 3 এ 6, আর x টা গুণ আকারে ছিল বসে গেল। আচ্ছা, মাইনাস 216 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়েছে? 108 ইকুয়াল টু 0, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা স্যার, এতদূর পর্যন্ত বুঝতে পারলাম। এইবারে দেখো এই পুরো সমীকরণটার সাথে না 2টা গুণ আকারে আছে, 2টা গুণ আকারে আছে। তাহলে সোনা তুমি তো এখানে থাকবে না সোনা, তুমি এইদিকে যাবে। তাহলে এইদিকে যাবে মানে হচ্ছে এই পুরোটার সঙ্গে 2টা গুণ আকারে ছিল, এইদিকে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি হবে? দেখো x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0 এর সাথে তাহলে 2টা কি হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই দিকে করছি, তাহলে দেখো 0 সঙ্গে কোনো জিনিস গুণ বা ভাগ হলে সেটা 0ই হয়ে যায়। তাহলে এখানে কি লিখবো বস? এখানে লিখবো যে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে এই হয়ে গেল স্যার আপনার অ্যান্সার। ওকে, তাহলে 6 থেকে 2 কি বলেছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে চলো এই অঙ্কটাও দেখি, ঠিক আছে। তাহলে এক ব্যক্তি কয়েক কিগ্রা চিনি কিনেছেন, মানে ক্রয় করেছেন 80 টাকা। তাহলে ধরো ওই ব্যক্তিটা তুমি, এবার তুমি 80 টাকায় কত কেজি চিনি কিনেছো, কত কিলো যে চিনি কিনেছো সেটা তুমি বলে দাওনি, তাহলে অঙ্কেই তোমাদের বলে দেওয়া হয়নি যে কয়েক কিগ্রা চিনি বলে দেওয়া আছে শুধু, ঠিক আছে। তাহলে কয়েক কিগ্রা মানে সেটাকে আমরা ধরে নেবো কি? x কিগ্রা। তাহলে আমরা এখানে লিখবো, ধরি
ধরি 80 টাকায় 1 কিগ্রা চিনি ক্রয় করলেন বা কিনলেন, ঠিক আছে, তোমরা কিনলেনও লিখতে পারো। তাহলে 80 টাকায় 1 কিগ্রা চিনি ক্রয় করলেন, এইটাকে না আমরা একটুখানি পয়লা একটু ঘুরিয়ে লিখবো, বুঝলে, একটু ঘুরিয়ে লিখি। কিরকম লিখবো দেখো, আমরা এরকম লিখবো যে x কিগ্রা চিনির দাম লিখে দিয়ে, x কিগ্রা চিনির দাম সমান সমান হচ্ছে 80 টাকা, ঠিক আছে। তাহলে x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, 1 কিগ্রা চিনির দাম কত হবে সেটা তো আমরা বার করতেই হবে, ঠিক আছে। ঐকিক নিয়মে অঙ্ক করেছিলাম। তাহলে x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হচ্ছে সোনা, একটুখানি দেখি কত হবে। আচ্ছা, এই x সোনাটাকে না তুমি ধরে নাও তুমি 5 কেজি চিনি কিনেছো 80 টাকায়। 5 কেজি চিনি কিনেছো তুমি 80 টাকায়। এইবারে 5 কিগ্রা চিনি যদি 80 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে তোমরাই বিচার করো। 5 কেজি অ্যামাউন্টটা বেশি, 5 কেজি চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনি, তাহলে 5 কেজি থেকে 1 কেজি মানে কমে যাচ্ছে। তাহলে কমে গেলে কি হবে, দাম কম হবে। তাহলে 80 টাকার চিনি মানে 80 টাকা, 5 কেজি চিনির দাম হচ্ছে 80 টাকা, তাহলে 1 কেজি চিনি মানে কি, এই 80টা এই 5 দিয়ে ভাগ হয়ে যাবে না, কম মানে তো ভাগ, কমে যাচ্ছে। তাহলে 5 দিয়ে 80 কে কাটলে হবে 16 স্যার। তাহলে দাম কত হবে স্যার, তাহলে 1 কেজি চিনির দাম হবে স্যার 16 টাকা, কমে যাচ্ছে। তাহলে এইখানেও বস এই যে x টাকে আমরা 5 ধরে এখানে করেছিলাম, তো তাহলে x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম নিশ্চয়ই কম হবে। কত কম হবে, এই যে 80 যেরকম ছিল থাকলো, এই 80 যেরকম ছিল থাকলো, তার সাথে এক্সট্রা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এত টাকা স্যার, এত টাকা হলো। এইবারে দেখো তোমাদের প্রশ্নতে আরেকবার তোমরা লক্ষ্য করো, বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। দেখো, এই 80 টাকা নিয়ে তুমি প্রথমে একটা দোকানে গিয়েছো, এই 80 টাকা নিয়ে ধরো তুমি 80 টাকাটা বাদ দাও, এটা তো অঙ্কের মধ্যে আছে, ধরো তুমি 100 টাকা নিয়ে একটা দোকানে পেঁয়াজ কিনতে গেছো, ভালো করে বুঝবে। দেখো, এবারে তুমি 100 টাকা নিয়ে গেছো একটা দোকানে নিয়ে গিয়ে দেখছো যে 100 টাকায় 4 কেজি পেঁয়াজ হয়েছে। কত কেজি পেঁয়াজ হয়েছে, 100 টাকায় 4 কেজি পেঁয়াজ হয়েছে। চলো, 100 টাকায় তুমি 4 কেজি পেঁয়াজ পেয়েছো, ভালো কথা। এইবারে আবার তোমার পরের কোনো একটা দিনে পেঁয়াজ দরকার পড়েছে, তুমি কি করলে, ওই দোকানটাই না গিয়ে বাজারে অনেক দোকান থাকে, আর একটা দোকানে গিয়েছো। ক টাকা নিয়ে গেছো, সেই 100 টাকাই তুমি নিয়ে গেছো স্যার। এই 100 টাকাটা আবার নিয়ে গেছো, নিয়ে গিয়ে এবারে পরের দোকানে তুমি যখন কিনছো মানে পেঁয়াজ, তখন তোমাকে 4 কেজি পেঁয়াজ পেয়েছিলে আগে, এইবারে কিন্তু আরো তোমাকে 5 কেজি বেশি দেওয়া হচ্ছে, ভালো করে বুঝবে। 4 কেজি আগে পেয়েছিলে, 4 কেজি পেয়েছিলে প্রথম দোকানটায়, দ্বিতীয়বার যখন দোকানে গিয়েছিল অন্য দোকানে, তখন কিন্তু আরো 5 কেজি তোমাকে বেশি দিচ্ছে, মানে মোট 9 কেজি দিচ্ছে। তোমরাই বিচার করো যে তুমি 100 টাকায় এখানে 4 কেজি পেঁয়াজ পাচ্ছ, পরের দোকানটায় আবার 100 টাকায় তুমি 9 কেজি পেঁয়াজ পাচ্ছ, বেশি পাচ্ছ কোথায়, এই দ্বিতীয় দোকানটায়। কেন পাচ্ছ স্যার, তুমি বেশিটা পাচ্ছ কেন? কারণ দেখো, এইখানে নিশ্চয়ই দাম কম, যেখানে জিনিসের দাম কম সেখানে তো তুমি বেশি করে জিনিস পাবে না, আর যেখানে দাম বেশি সেখানে তো তুমি কম জিনিস পাবে।
ঠিক আছে, এই জন্য এখানে 4 কেজি তুমি জিনিস পাচ্ছ আর এখানটায় 9 কেজি জিনিস পাচ্ছ। বাহ বাহ বাবা, বাজার হিট। তো এইখানে 100 টাকা নিয়ে গেছিলে, সেই 100 টাকায় তুমি নিয়ে গেছো, তার মানে তুমি এই 80 টাকায় নিয়ে গেছো। তোমাদের প্রশ্ন বলাই ছিল যদি ওই টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে দেখো প্রথমে কত কিগ্রা চিনি পাচ্ছিল বস, এক্স কেজি চিনি এমনিতেই পাচ্ছিল 80 টাকায়, কিন্তু ওই টাকায় আবার বলেছে এই ওই টাকায়, এই 80 টাকায়, এই 80 টাকায় তুমি আরো 4 কেজি কিন্তু বেশি পাচ্ছ। মানে এক্স ছিল তার থেকে আবার 4 কেজি বেশি, তার মানে এক্স প্লাস 4। তাহলে এক্স প্লাস 4 কিগ্রা চিনির দাম কত স্যার? 80 টাকা। এইবারে আবার অনুরূপ ভাবে 1 কিগ্রা চিনির দাম বার করব। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে বস? নিশ্চয়ই কম হবে, এর থেকে তো কম হবে। তাহলে কম মানে কি, এই 80 যেরকম বসে আছে থাকবে বস, শুধু x প্লাস 4টা এর সাথে ভাগ হয়ে যাবে। এই টাইপের দেখতে পারো। এইবারে জিনিসটা ভালো করে বুঝবে, হ্যাঁ একদম হেভি মন দিয়ে বুঝবে। যেরকম মন দিয়ে তুমি ওয়েব সিরিজ দেখো না, সেরকম একটা মন দিয়ে, মানে কোনো একটা সিন চলছে একদম পুরো জুম করে দেখছো, মানে চোখে যদি তখন ভাবছো যে একটুখানি যদি উপরওয়ালা একটুখানি জুম টুম লাগানোর কোনো সিস্টেম লাগিয়ে দিত চোখে, তাহলে জুম করে দেখতাম। তো এইটাও ঠিক তুমি মন দিয়ে জুম করে দেখবে। কিরকম দেখো, প্রথম তুমি দোকানে যেটা গিয়েছিলে, প্রথম দোকানে তুমি চিনি পাচ্ছ কত টাকায়, মানে 1 কেজি চিনির দাম কত হচ্ছে বস? 80/x। আর এখানে 1 কেজি চিনির দাম কত হচ্ছে? x প্লাস 4, মানে 80/x প্লাস 4। আচ্ছা ভালো করে বুঝবে। তাহলে প্রথমে 100 টাকা তুমি দোকানে নিয়ে গিয়েছিলে, সেখানে 4 কেজি তুমি পেঁয়াজ পেয়েছো। তারপরের দিনে তুমি 100 টাকা নিয়ে গেছো পরের দোকানে, অন্য একটা দোকানে, সেখানে তুমি 4 কেজির সাথে আরো 5 কেজি পেঁয়াজ বেশি পাচ্ছ, 9 কেজি। তাহলে দাম কম কোথায় বস? দামটা কম কোথায়? নিশ্চয়ই তুমি বলবে স্যার কেন, এই তো লাস্টের দোকানটাই, আমরা যেটা দ্বিতীয় দোকানে গিয়েছিলাম সেখানেই দাম কম বলেই বেশি পেঁয়াজ পেয়েছি। দাম কম কোথায় বস? এই তো দাম কম, এখানে দাম কম বলে, তার মানে দ্বিতীয়টার দাম কম, সেই জন্য আমি এক্স প্লাস 4 মানে এক্স কেজি চিনির থেকে আরো 4 কেজি বেশি পেয়েছি বস। তাহলে তুমি বলো কম কোথায়? এইখানে কম স্যার। তো এখানে নিশ্চয়ই দাম কম, সেই জন্য তুমি বেশি জিনিস পেয়েছো। এইবারে দেখো আমরা কি সুন্দর সাজাবো, এটা বুঝতে পেরেছো তো? দাম কম বলে আমরা বেশি পাচ্ছি জিনিস। তাহলে দেখো এখানে লিখছি শর্তানুসারে। এইবারে যে জিনিসটা দেখাবো, দেখো ভালো করে বুঝে নাও। ওকে, দেখো প্রথমে যে জিনিসটার থেকে দ্বিতীয় জিনিসের, মানে প্রথমে যে দামটা ছিল এটা বেশি দাম আর এটা কম দাম, আমি এক্ষুনি দেখিয়েছি। বেশি জিনিস পাচ্ছ ওই জন্য দাম কম, এটা হচ্ছে দাম কম। এইটার থেকে এই দামটা কম, তার মানে 80x, এই যে দামটা ছিল এর থেকে কম দাম কোনটা? এইটা। কম দাম কোনটা? এইটা। কম দাম কোনটা? এইটা। ওই জন্য আমি মাইনাস চিহ্ন দিয়েছি, দেখো মাইনাস চিহ্ন দিয়েছি। কত কম? তোমাদের বইদের মধ্যে বলেই দিয়েছে যে 1 টাকা কম। কত কম? 1 টাকা কম। এই দেখো equal to 1। তাহলে ভগ্নাংশের বিয়োগ হবে এখানটায়। দেখো x এর সঙ্গে x প্লাস 4 গুণ হয়ে যাবে, শোনা তুমি, গুণ হয়ে যাবে এর সাথে, হয়ে গেল। এই x কেটে যাবে, এই x প্লাস 4টা 80 সঙ্গে গুণ হয়ে যাবে, 80 সঙ্গে গুণ হয়ে গেল। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। এবার দেখো x প্লাস 4, এখানে x প্লাস 4 কেটে যাবে, থাকবে কি এক্সটা কার সাথে গুণ হয়ে যাবে? 80 এর সাথে গুণ হয়ে যাবে, 80x = 1। চলো এবারে গুণ করবে এইদিকে, দেখো এইদিকে হচ্ছে, দেখো 80 এর সাথে একবার x গুণ হবে, 80 এর সাথে একবার x গুণ হবে, আবার 80 এর সাথে একবার 4 গুণ হবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? 80 এর সাথে x গুণ কর, 80 এর সাথে x গুণ করলে হয়ে যাবে 80x। তাহলে দেখো 80 এর সাথে তুমি এই প্লাস আছে, প্লাস দাও, আগে দাও, প্লাস দাও, দিলাম প্লাস। এবার দেখো 80 এর সাথে 4 গুণ হবে, তার মানে 4 এর সাথে তুমি 8 গুণ করো, 4 8 32, তাহলে কত হচ্ছে?
32 মানে এখানটায় কত 320, 320 480 320 হয়ে গেল। -80x যেরকম আছে সেরকম লিখে দাও। আর নিচে কি হবে দেখো বস, x এর সঙ্গে x গুণ হবে তাহলে x স্কয়ার। এবার দেখো এইটার সাথে এইটা গুণ হয়েছে, এবার এইটার সাথে এইটা গুণ হবে তাহলে x এর সঙ্গে প্লাস আছে প্লাস দাও, এই প্লাস ছিল প্লাস দিলাম, x এর সঙ্গে 4 গুণ হচ্ছে তাহলে কি হবে বস 4x হয়ে গেল। এইবারে দেখো এখানটা একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ এখানে -80x আছে, এখানে +80x আছে, তাহলে -80x আর +80x কেটে যাবে, কেটে গেল। পরে রয়েছে কি উপরে বস, এখানে = 1 ছিল লিখে দাও। পরে রয়েছে কি উপরে 320 স্যার, 320 পরে রয়েছে, আর নিচেই x² প্লাস 4x এইটাই রয়েছে =1। ঠিক আছে, এইটুখানে টুকে নাও, এইদিকে আর জায়গা নেই, আমি এইদিকে ঢুকবো। তো দেখো এখানে কি ছিল, দেখো 320/x² প্লাস 4x = 1। এবার দেখো এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে দুটো ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন চলে এসেছে, তার মানে আমরা কি করব কোণাকুনি গুণ করে দেবো। দেখো x² প্লাস 4x এর সঙ্গে 1 গুণ করো, তাহলে কত হচ্ছে, হচ্ছে x² প্লাস 4x, একের সাথে এই মানে এইটার সাথে পুরো 1 গুণ করছি, তাহলে এটাই হচ্ছে = দেখো 320 কে 320 হয়ে গেল। এইবারে দেখো এই 320টা সোনা, তুমি তো এখানে থাকবে না সোনা, তুমি এইদিকে চলে আসবে, তুমি এইদিকে চলে আসবে, কারণ এখানে 0 জায়গা, শূন্যর জায়গা এখানে, তার মানে এই মানে 320টা এইদিকে চলে আসবে। দেখো x² প্লাস 4x, দেখো প্লাস 320 এইদিকে চলে আসলে কি হয়ে যাবে -320 = 0। তাহলে এই হয়ে গেল সোনা তোমাদের অঙ্ক শেষ, এইটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তাহলে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছিল, বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। পুরো সেম 2 দাগের অঙ্কটার মতোই, ঠিক আছে। তাহলে দেখি কিরকম ভাবে হয়, দেখো ভালো করে বুঝবে সোনারা। হ্যাঁ দেখো প্রথম হচ্ছে, দেখো একটা স্টেশন আছে, হ্যাঁ এখানে একটা স্টেশন আছে আর এইখানটা একটা স্টেশন আছে, ঠিক আছে। এইবারে এই যে রেল লাইন, এখান থেকে ট্রেন যাবে, হ্যাঁ ট্রেন যাবে, এইখান থেকে ট্রেন ছেড়েছে এইখানে যাবে, কত দূরত্ব সোনা, তোমাদের বইতে লেখাই রয়েছে দেখো 300 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার দূরত্ব বলো। এইবারে ও যে ট্রেনটা এখান থেকে যাবে এইদিকে, কত গতি নিয়ে যাবে, একটা নিশ্চয়ই একটা ট্রেন যাচ্ছে বা একটা গাড়ি যাবে, সেটা কোন একটা গতি তো থাকবে, কোন একটা গতিবেগ তো থাকবে। তোমাদের বইতে দেখো একবারও বলে দেয়নি যে গতিবেগ কত, তাহলে এখানে গতিবেগ কত ধরতে হবে স্যার, x ধরতে হবে। ধরি ট্রেনটির গতিবেগটা আমি ধরে নেবো, ঠিক আছে, ট্রেনটার গতিবেগ তো আমার তো বলা নেই এখানে, তাহলে আমি ধরে নেবো যে ট্রেনটির গতিবেগ কত সোনা, আমি তো জানি না সোনা, তাহলে আমি কি করব, ট্রেনটির গতিবেগ আমি ধরে নিচ্ছি যে x কিলোমিটার পার ঘন্টা, x কিলোমিটার পার ঘন্টা, আমি এটা ধরে নিলাম গতিবেগ। আচ্ছা এইবারে দেখো এই যে ট্রেনটা এখান থেকে x কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, আমরা ধরে নিয়েছি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগ নিয়ে ট্রেনটা এই দিক থেকে না এই দিক থেকে এই দিকে যাচ্ছে। এইবারে দেখো এই যে এইখান থেকে এই যে স্টেশন থেকে এই স্টেশনে পৌঁছাতে ট্রেনটার কত সময় লাগবে, হ্যাঁ কত সময় লাগবে। দেখো সময়ের একটা সূত্র আছে জানো, তোমরা শিখেছিলে, দেখো সময় বার করার সূত্র কি, সময় বার করার সূত্র কি, দেখো যত দূরত্ব থাকে না, যত দূরত্ব থাকে সেই দূরত্ব দিয়ে তোমাকে গতিবেগকে ভাগ করে দিতে হয়, গতিবেগকে
ভাগ করে দিতে হয়। বুঝতে পারলে হ্যাঁ না না? তাহলে এখানে সময় বার করব, তার মানে এখান থেকে এই স্টেশন থেকে এই স্টেশনে যেতে ওর কত সময় লাগছে ট্রেনটা, তাহলে আমি লিখছি সময় লাগবে, কি সময় লাগবে, কত সময় লাগবে সোনা, এই যে বার করবো এইবারে দেখো কত সময় লাগবে না, সময় যে দূরত্ব দিয়ে গতিবেগকে ভাগ করে দেবো। এখানে দূরত্ব কত স্যার, 300 কিলোমিটার দূরত্ব, তাহলে 300 কিলোমিটার। এবারে দেখো এর গতিবেগ কত, এই যে গতিবেগ আছে, গতিবেগ কত, আমি x কিলোমিটার পার ঘন্টা ধরে নিয়েছি, তাহলে x কিলোমিটার পার ঘন্টা, এই হচ্ছে সময় বার হবে, তাহলে সময় লাগবে এত। আচ্ছা এইবারে না তোমার এই ঢিকির ঢিকির করে ট্রেন চলতে দেওয়ার বাবা ভাল লাগে না, লোকো পাইলট বলছে যে আমার ভাল লাগে না, এবারে আমি গতিবেগ বাড়াবো। এবারে তোমাদের বইতে প্রশ্নই দেখো বলা রয়েছে যে ঘন্টায় 5 কিলোমিটার, মানে গতিবেগটা আরো ঘন্টায় 5 কিলোমিটার বেশি করে দিয়েছে গতিবেগটা। তার মানে গতিবেগ কত ছিল স্যার, গতিবেগ ছিল হচ্ছে x, তো ছিল আমি ধরেছিলাম এই x গতিবেগ মানে x কিলোমিটার পার ঘন্টা, এই ট্রেনটা ঢিকির ঢিকির করে যাচ্ছিল। সে কি করলো, লোকো পাইলট কি করেছে যে আরো 5 কিলোমিটার বেগ বাড়িয়ে দিয়েছে, গতিবেগ আরো বাড়িয়ে দিয়েছে। তার মানে x ছিল তো ছিল, তার সাথে আবার 5 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিয়েছে। তাহলে এই যদি ট্রেনটার গতিবেগ হয় তাহলে কত সময় লাগবে সেটাও আবার করতে হবে। কিলোমিটার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা গতিবেগ হলে কত সময় লাগবে। এইবারে ওই এই যে স্টেশন থেকে না এই একই দূরত্বে যাবে, এখান থেকে এটা একই দূরত্ব, কত বলো স্যার, 300 কিলোমিটার। ও একই দূরত্বে কিন্তু যাবে, ও এই ঢিকির ঢিকির করে আর যাবে না, x ছিল তো, এই যে গতিবেগটা, এই যে গতিবেগ ছিল তো, x ছিল তো, ও আরো 5 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিয়েছে গতিবেগ, তাহলে x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা, ও কিন্তু এই গতিবেগটা আরো বাড়িয়ে দিয়েছে পার ঘন্টা। ঠিক আছে, তো এবার দেখো তাহলে সময় লাগছে কত, গতিবেগ হলে সময় লাগবে চলো কত সময় লাগবে, এখানে জায়গা নেই, আমি এখানে ঢুকছি। কত সময় লাগবে, তুমি বলবে স্যার এই তো সময় বার করার সূত্র, এই তো আপনি লিখে দিয়েছেন, তাহলে এইটা থেকেই টুকুন। দেখো সময় সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এখানে দূরত্ব কত ছিল স্যার, ওই কত, ওই যে 300 কিলোমিটার, তাহলে আমি লিখবো 300 কিলোমিটার উপরে দূরত্ব, আর নিচেই কত লিখবো, এর গতিবেগ কত, x প্লাস 5, তাহলে আমি লিখে দেবো x প্লাস 5। আচ্ছা এত দূর পর্যন্ত বুঝলাম। তুমি বলো যে এইখান থেকে যখন x কিলোমিটার পার ঘন্টা যখন ট্রেনটা এইখান এই স্টেশন থেকে এই স্টেশনে যাচ্ছিল, তখন যা সময় লাগছিল, যখন গতিবেগ বাড়িয়ে দেওয়া হচ্ছে, যখন কি করছি, গতিবেগটা বাড়িয়ে দিচ্ছি, মানে স্পিড বাড়িয়ে দিচ্ছি, তাহলে এই যে স্টেশন থেকে এই স্টেশনে যেতে বেশি সময় লাগবে না কম। যে x কিলোমিটার দিকে করে যাচ্ছিল, তারপর আমি কি করলাম, x কিলোমিটার থেকে আবার কি 5 কিলোমিটার পার ঘন্টা আর গতিবেগ বাড়িয়ে দিচ্ছি। তাহলে একটা গাড়ির যদি গতিবেগ বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো সে দ্রুত পৌঁছে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে স্যার এখান থেকে স্টেশন থেকে এই স্টেশনে যেতে যখন আমি 5 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিচ্ছি, তখন তো ট্রেনটা আরো দ্রুত চলে যাবে, মানে কম সময় লাগবে। তো বুঝতে পেরেছো তো, কম সময় লাগবে, তাহলে এটা কি কম সময় লাগছে। এইবারে দেখো শর্তানুসারে আবার খেলা শুরু করো, শর্তানুসারে দেখো, তাহলে এই যে সময়টা যেটা দেওয়া রয়েছে, এই যে সময়টা লাগছে, তার তুলনায় গতিবেগ বাড়ানোর পরে কম সময় লাগবে, তার মানে কি বিয়োগ হবে, কম সময় লাগবে। তাহলে কত কম সময় লাগবে, তোমাদের প্রশ্নতে বলাই ছিল, প্রশ্নটা লক্ষ্য করো, প্রশ্নতে বলেছিল কি
2 ঘন্টা কম সময় লাগতো, 2 ঘন্টা। তাহলে এর গতিবেগটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে স্টেশন থেকে স্টেশনে যেতে এর যত টাইম লাগতো তার থেকে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে কত সময় লাগবে স্যার? 2 ঘন্টা কম সময় লাগবে, ব্যাস। এইবারে কি করব, ওই একই ভাবে দুইয়ের দাগের অঙ্ক যেরকম করলাম সেরকম ভাবে সমাধান করে দাও, পুরো সেম অ্যান্সার, দেখ মানে সেম টাইপের অঙ্ক। দেখো এখানে দেখো ওখানে ছিল x+4, এখানে রয়েছে x+5। দেখো তাহলে এদের ভগ্নাংশের বিয়োগ করব, তাহলে ওই একই ভাবে x এর সঙ্গে x+5টা গুণ করব। তারপর দেখো এই x কেটে যাবে, তাহলে 300 করে রয়েছে, 300 এর সঙ্গে এই x কেটে গেল, কি করে রয়েছে x+5, তাহলে x+5 এর সাথে গুণ হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম, এই x+5 কি হয়ে গেল, কেটে গেল, কি করে রয়েছে x টা 300 সাথে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 300x, ব্যাস মামলা সাফ। এবার দেখো = 2, তাহলে আমরা গুণটা করি। দেখো এই x এর সাথে মানে এই 300 সাথে একবার এই x গুণ হবে, এই 300 সাথে একবার 5টা গুণ হবে, বুঝতে পেরেছো? তাহলে এই 300 সাথে আবার x কে গুণ করে, দেখো 300 সাথে x গুণ হলে 300x। এইবার দেখো বস প্লাস প্লাস রয়েছে, প্লাস 300 সাথে 5 গুণ করব, তারপর 3 এর সাথে 5 গুণ করলেই তো হয়ে যাবে। 3 এর সাথে 5 গুণ করো, দেখো 3 এর সাথে 5 গুণ, 3 5 15 স্যার। আচ্ছা দুটো শূন্য আছে, বুঝাও। তাহলে 305 এ 1500 হয়ে গেল, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দাও, 300x যেরকম আছে সেরকম লিখে দাও, হয়ে গেল। এবার দেখো এই x এর সঙ্গে আবার এই x গুণ হবে, এই x এর সঙ্গে আবার 5 গুণ হবে, তাহলে নিচে কি হচ্ছে দেখো x এর সঙ্গে x গুণ হয়ে গেল x² প্লাস আছে, প্লাস দিলাম, x এর সঙ্গে 5 গুণ করে দাও 5x, হয়ে গেল = 2। এইবার দেখো এই দিকে দেখো এইবারে কিরকম হচ্ছে, দেখো এইবারে সমাধান করি এই জায়গাটায়। দেখো তাহলে এখানে দেখো -300x দেখতে পাচ্ছ, -300x আর এখানে +300x কেটে যাবে, হয়ে গেল। এবার দেখো এখানে কি রয়েছে 1500, উপরে কত রয়েছে 1500, এই দেখো নিচে কত রয়েছে x² প্লাস 5x আছে, 5x দিয়ে দিলাম, = কত আছে 2 আছে। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো 2 এর সাথে এই পুরোটা গুণ হচ্ছে, তার মানে 2 এর সাথে আমি এই পুরোটা গুণ করলে কত হবে, 2 এর সাথে x² গুণ করলে 2x² প্লাস আছে, প্লাস দাও, 2 এর সাথে 5 গুণ করলে হবে 10, 2 5 10, x আছে x দাও, = এদিকে কত আছে 1500 আছে, 1500 লিখে দাও, বুঝতে পারলে? পরের লাইনে চলো, এবার দেখো 2x² যেরকম আছে থাকবে, প্লাস 10x যেরকম আছে থাকবে। সোনা তুমি তো এখানে থাকবে না, কারণ এখানে 0 শোনার জায়গা তাহলে এখানে 0টা বসবে, তার মানে এই +1500 সমান চিহ্নের এইদিকে চলে আসলে কি হয়ে যাবে -1500 এখানে 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এইবারে এই পুরোটার থেকে একটা সংখ্যা কমন নিয়ে নাও, কি কমন নেবো স্যার 2 নিন না এখান থেকে, তাহলে আমি 2 নিয়ে নিই, 2 এর সাথে এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে রয়েছে কত x² প্লাস এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে পড়েছে কি 5 স্যার 5, কারণ 2 5 এ 10, তার সাথে x গুণ আকারে ছিল x, বুঝতে পারলে? এবার দেখো মাইনাস আছে, মাইনাস দাও, এখান থেকে আমি 2 যখন কমন নিয়ে নিচ্ছি স্যার, তাহলে আমি এখানটা লিখবো কত 750, 750 দুগুণে 1500 = 0, ঠিক আছে। এইবারে এই দিকে দেখো বস, দেখো তাহলে 2 এর সাথে এই পুরোটা গুণ আকারে আছে, 2 তো এখানে সোনা তুমি থাকবে না কারণ তুমি ধ্রুবক, তাহলে তুমি এখান থেকে এই শূন্যর তলায় চলে যাও, কারণ এইখানটায় এই 2 এর সাথে এই পুরোটার সাথে এই 2টা গুণ আকারে আছে, এই দিকে চলে যাবে কি হয়ে যাবে বলো, ভাগ আকারে হয়ে যাবে শূন্যর সাথে। তাহলে আমি কি লিখবো এখানটায়, চলো x² প্লাস 5x প্লাস 5x মাইনাস 750 মাইনাস 750 শূন্য ছিল, শূন্যর সাথে 2টা ভাগ আকারে হয়ে গেল। তাহলে পরের লাইনে কি হবে x² প্লাস 5x মাইনাস 750 0, তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা শেষ।
দেখো 4 দাগের অঙ্ক কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে চলো দেখি অঙ্কটা কিরকম হয়। আচ্ছা, তো এই অঙ্কতে বলেছিল যে একটা ঘড়ি না একজনা কিনেছে, কিনে 336 টাকায় আবার বিক্রিও করে দিয়েছে, কিন্তু কত টাকায় কিনেছে এখানে বলে দেয়নি। তাহলে ঘড়িটির যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলে দিয়েছে, ঘড়িটির ক্রয় মূল্য আমরা জানি না ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আমি ওটা ধরে নেব যে ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি। ঘড়িটির ক্রয় মূল্য কত, এক্স টাকা। কিছু বলা নেই তো সোনা, ওই জন্য আমি এক্স ধরে নেব। আচ্ছা, বিক্রয় মূল্য কত এখানে বলাই আছে, দেখো বিক্রয় মূল্য বলাই আছে। বিক্রয় মূল্য কত বলা আছে দেখো, 336 টাকা, 336 টাকা। আচ্ছা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো ও যে 336 টাকায় যে ওই লোকটা বিক্রি করেছিলেন, তো তাহলে 336 টাকা বিক্রি করেছে, তোমাদের প্রশ্নই বলেই দিয়েছে তার লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হয়েছে, প্রশ্নই বলেই দেওয়া হয়েছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তাহলে এখানে বলেই দিয়েছে লাভই হয়েছে। তাহলে বলো, তোমরা যখন ক্লাস 9-এ লাভ ক্ষতির অঙ্ক করেছিলে, লাভ আমরা কিরকম করে বার করি বলো তো? লাভ কিরকম করে বার করি? তুমি একটা পেন, এই পেনটা কিনে নিয়েছো, এই পেনটা কিনে নিয়ে এসছো 15 টাকায় কিনে নিয়ে এসছো। এই পেনটা 15 টাকায় কিনে এনে তোমার বন্ধু এখন বলছে, ভাই পেনটা তো হেভি দেখতে, পেনটা একটুখানি বিক্রি কর না ভাই আমার কাছে। এই পেনটা তোর পছন্দ হয়েছে, তা ঠিক আছে 20 টাকা দে। তাহলে তুমি কিনেছো 15 টাকায়, বিক্রি করছো 20 টাকায়। তাহলে 20 টাকায় তুমি 15 টাকায় কিনে 20 টাকায় তুমি বিক্রি করে দিলে ক টাকা লাভ হলো তোমার? বলবে কেন স্যার, কেন 20 থেকে 15 বিয়োগ করে দিন, তাহলে হবে 5। কত হচ্ছে? 5 টাকা তো লাভ হচ্ছে। আমি পুরো মুখে হিসাব হয়ে যাচ্ছে। তাহলে এই যে 20টা কি, 20টা তুমি বিক্রি করেছো, তার মানে পেনটার বিক্রয় মূল্য হচ্ছে 20, আর পেনটা কিনেছিলে ক টাকায়? 15 টাকায়। তাহলে 15 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে তুমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই বার হচ্ছে কি? বার হচ্ছে তোমার 5। তাহলে এখানেও ঠিক তেমনই করব। এখানে কি করব? এখানে করব হচ্ছে লাভ বার করার নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করা। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করব, তাহলেই আমার বার হয়ে যাবে লাভ। তাহলে বলো এখানে বিক্রয় মূল্য কত স্যার? 336 টাকা। তার থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, ক্রয় মূল্য কত ধরে নিয়েছি? x। তাহলে এই হয়ে গেল x। তাহলে 336 মাইনাস x, এইটা কি? এইটা হচ্ছে কি বলতো? লাভ। এটা কি? লাভ। এই দেখো লাভ, এটা লাভ। এইবারে দেখো আমি এখানটায় শর্তানুসারে লিখবো। এবার শর্তানুসারে তোমাদের প্রশ্নে যা বলা আছে সেরকমই তো করতে হবে সোনা, ওর উল্টো করলে তো হবে না। বলেছে যে তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন, কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? এক্স টাকায় ঘড়িটি কিনেছিলেন। ভালো করে বুঝবে, এক্স টাকায় কিন্তু ঘড়িটি কিনেছিলেন। তাহলে শতকরা তার তত টাকায় লাভ হয়েছে। যত টাকায় কিনেছিলেন, এক্স টাকায় কিনেছিলেন, দেখো কত টাকায় কিনেছিলেন? এক্স টাকায় কিনেছিলেন। আচ্ছা, এক্স টাকায় কিনেছিলেন, শতকরা তত টাকায় লাভ হয়েছে, মানে এক্স টাকায় লাভ হয়েছে, কিন্তু সেটা শতকরায় লাভ হয়েছে। তাহলে শতকরা মানে কি? দেখো যখনই বলা হবে শতকরা, তাহলে ইনটু, তাহলে এই তত টাকায় লাভ হয়েছে শতকরায়। বুঝতে পারলে হ্যাঁ কি না? এক্স টাকায় কিনেছিলাম, যত টাকায় ঘড়িটি ক্রয় করা হয়েছিল শতকরায় তত টাকায় লাভ হয়েছে। শতকরা মানে কি? পার্সেন্টেজ চিহ্ন বসে যাবে। তাহলে এক্স টাকায় কেনা হয়েছিল, এক্স টাকায় লাভ হয়েছে, সেটা শতকরায় লাভ হয়েছে। বুঝতে পারলে? ব্যাস সোজা। এবার দেখো এইটাও কিন্তু লাভ আর এইটাও লাভ। সমান চিহ্নের ডান দিকে আমরা এই লাভটা লিখেছি, সমান চিহ্নের বাঁ দিকে আমরা এই লাভটা লিখব।
336 মাইনাস এক্স হয়ে গেল। ব্যাস, এবার এটাকে সমাধান করে দাও, দ্বিঘাত সমীকরণ গঠন করে দাও, অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে দেখো সমাধান করো। দেখো 336 ব্র্যাকেট তুলে দাও, 336 মাইনাস এক্স হয়ে গেল ইকুয়াল টু এক্স ইনটু, দেখো শতকরা এবার সরিয়ে দাও, শতকরা হটিয়ে দাও। শতকরা হটিয়ে দিলে কি, কোনো সংখ্যার পাশে যদি শতকরা হটিয়ে দেওয়া হয় তাহলে তার নিচে অটোমেটিকলি 100 চলে আসে। তাহলে এই হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? যার যে কোনো সংখ্যা তুমি শতকরা সরাবে তার নিচে অটোমেটিকলি 100 চলে আসবে। তাহলে দেখো এই 100-এর সঙ্গে এক্স তো কাটাকুটি যাবে না, যাবে কি? তাহলে এখানে দেখো 336 মাইনাস এক্স যেরকম আছে সেরকম টুকে দাও। এবারে এই এক্স এর সঙ্গে এই এক্স গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার, আর নিচে কত 100 রয়েছে 100 লিখে দাও। আচ্ছা, এই দিকে দেখো এইবারে, তাহলে এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ, তাহলে কি হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এই এক্স স্কোয়ার এই 1 এর সাথে, এখানে 1 ছিল কিছু নেই মানে 1, তাহলে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ হলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু এই 100 এর সঙ্গে এই পুরোটা গুণ হবে, তাহলে এই 100 এর সঙ্গে গুণ হচ্ছে কোনটা? এই পুরোটা গুণ হয়ে যাচ্ছে, তার মানে 336 মাইনাস এক্স। বুঝতে পারলে? ব্যাস, এবার দেখো এই দিকে দেখো, দেখো এই 100টা একবার 336 এর সাথে গুণ হবে, এই 100টা একবার x এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা তাই করব এখানে। দেখো 100 এর সঙ্গে 336 গুণ হচ্ছে, তাহলে আমি লিখে দেবো 336 একে 336, আর এখানে দেখো দুটো শূন্য ছিল, আমি দুটো শূন্য বসিয়ে হয়ে গেল। এবার দেখো মাইনাস আছে, আমি এই মাইনাস আছে মাইনাস দেবো, x এর সঙ্গে 100 গুণ হচ্ছে, তাহলে কত হবে বস? 100x হয়ে গেল। তাহলে দেখো এই সব কটাকে আমাকে নিয়ে আসতে হবে কোন দিকে? এই দিকে, কারণ এখানে শূন্য বসবে। তাহলে এক্স স্কোয়ার যেরকম আছে থাকলো, এই চলরাশিটাকে আগে এইদিকে নিয়ে আসি। দেখো এক্স আছে মাইনাস 100x, এদিকে চলে আসবে কি প্লাস 100x, এখানে প্লাস 33,600 ছিল, এইদিকে চলে আসবে মাইনাস 33,600। তাহলে এই হয়ে গেল তোমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, এই হয়ে গেল তোমাদের অঙ্কটা শেষ।